আজকে আমরা পড়বো মূলত টেন্স। টেন্সটা কি? টেন্স হলো একটা গ্রামাটিক্যাল টার্ম, যা বলে কোন কাজ কখন ঘটছে, কোন কাজটি কখন ঘটছে, অতীতে, বর্তমানে নাকি ভবিষ্যতে। অতীত, বর্তমান কোনটা? বর্তমান হচ্ছে আমরা এখন যেটা করতেছি সেটা বর্তমান, মানে এই যে ক্লাসটা চলতেছে এটা হচ্ছে বর্তমান। অতীত কোনটা? গতকালকে আমরা যে ক্লাসটা করছিলাম, গতকালকে যে ক্লাসটা করছিলাম সেটা হচ্ছে অতীত। আর ভবিষ্যৎ কোনটা? আগামী শুক্রবার আমরা যে ক্লাসটা করব সেটা হচ্ছে ভবিষ্যৎ, তাই না? তাহলে তিনটা সময় থাকে, একটা হচ্ছে বর্তমান, আরেকটা হচ্ছে অতীত, আর একটা হচ্ছে ভবিষ্যৎ। অতীত, বর্তমান, ভবিষ্যৎ। অতীতটা গতকালকে, বর্তমানটা আজকে, ভবিষ্যৎটা আগামীকালকে। এই তিনটা কাজ কখন কোনটা ঘটবে, ঘটতেছে, সেটা কি বলা হচ্ছে টেন্স। যেমন আই প্লে ফুটবল, আমি ফুটবল খেলি, এটা বর্তমানে ঘটতেছে। আই প্লেড ফুটবল, আই প্লেড ফুটবল, আমি ফুটবল খেলেছিলাম, মানে আগে খেলছিলাম, হয়তো গতকালকে খেলছি, নাহলে তারও আগে খেলছি। আই প্লেড ফুটবল, এটাকে বলা হয় পাস্ট টেন্স। একটা হচ্ছে প্রেজেন্ট টেন্স, একটা হচ্ছে পাস্ট টেন্স। আর একটা কি? আই উইল প্লে ফুটবল, আই উইল প্লে ফুটবল মানে আমি ফুটবল খেলবো। খেলবো দিয়ে কি বুঝাচ্ছে? রুশদা বলো তো, খেলবো, খেলবো মানে কি? খেলবো কি পরে নাকি এখন নাকি আগামীতে ঘটবে, কোনটা? আগামীতে ঘটবে। আগামীতে ঘটবে। আচ্ছা, আই প্লেড ফুটবল, আমি ফুটবল খেলেছিলাম। সারা বলো তো দেখি, এটা কি এখন ঘটতেছে, আগামীতে ঘটবে, নাকি এর আগে ঘটে গেছে? ঘটে গিয়েছে। ঘটে গিয়েছে। হয়তো গতকাল হয়েছে, না হলে তার আগের দিন, না হলে গত মাসে, না হলে 1 বছর আগে ঘটে গিয়েছে এটা। তো যেটা ঘটে গিয়েছে ওইটাকে বলা হয় পাস্ট টেন্স। আবার যেটা ঘটতেছে বর্তমানে সেটা হচ্ছে প্রেজেন্ট টেন্স। আবার যেটা ঘটবে সেটাকে বলা হচ্ছে ফিউচার টেন্স। আনায়া, কি অবস্থা? এখন সুস্থ আছো? আনায়া, সুস্থ আছো এখন? জি স্যার, হুম। একটু সুস্থ আছি। আচ্ছা, আমরা পড়তেছিলাম টেন্স। টেন্সটা কি? যে কোন কাজটা কখন ঘটছে, অতীতে, বর্তমানে নাকি ভবিষ্যতে, এই বিষয়গুলোকে বলা হচ্ছে টেন্স। টেন্সের বাংলা অর্থ হচ্ছে কাল। কাল যদি আরো সহজভাবে বলি তাহলে হচ্ছে সময়। টেন্সটা মূলত সময়কে নির্ধারণ করে, অতীত, বর্তমান অথবা ভবিষ্যৎ। অতীত কোনটা? গতকালকে আমাদের যে ক্লাসটা হয়েছে সেটা বলা হচ্ছে অতীত। আর এখন যে ক্লাসটা চলতেছে এটা হচ্ছে বর্তমান। আর আগামী শুক্রবারে যে ক্লাসটা হবে সেটাকে বলা হচ্ছে ভবিষ্যৎ। ঠিক আছে? তো টেন্স, তিন ধরনের টেন্স হয়। আমি একটা উদাহরণ দিই, এখানে দেখো। আই প্লে ফুটবল, আমি ফুটবল খেলি, এটা বর্তমানে আমি খেলি, এটাকে বলা হয় প্রেজেন্ট, মানে বর্তমানে ঘটছে। আই প্লেড ফুটবল মানে আগে ঘটেছিল, হয়তো গতকালকে আমি ফুটবল খেলছি, না হয়তো তার আগে, না হলে 1 মাস আগে, না হলে 1 বছর আগে, মানে আগে ঘটনাটা ঘটে গিয়েছে, এটাকে বলা হচ্ছে পাস্ট টেন্স। তারপর হচ্ছে আই উইল প্লে ফুটবল, আমি ফুটবল খেলবো, এটাকে বলা হচ্ছে ভবিষ্যৎ, মানে আগামীতে এটা ঘটবে, এইটাকে বলা হয় ফিউচার। তাহলে টেন্সটা হচ্ছে টাইম অফ অ্যাকশন, কাজের সময় বোঝায়। টেন্সটা মূলত কাজের সময় বোঝায়। টাইপস অফ টেন্স। টেন্স কয় প্রকার? মূলত টেন্স 3 প্রকার। একটা হচ্ছে প্রেজেন্ট টেন্স, বর্তমান কাল, মানে এখন যেটা হচ্ছে। আই ইট রাইস, আমি ভাত খাই, এটা এখন হচ্ছে, এটাকে বলা হচ্ছে প্রেজেন্ট টেন্স। পাস্ট টেন্স মানে অতীতকাল, যা আগেই হয়ে গিয়েছে, মানে আগে যেটা হয়ে গেছে। আই অ্যাট রাইস, আই অ্যাট রাইস মানে আমি ভাত খেয়েছিলাম, আমি ভাত খেয়েছিলাম। তারপর আছে ফিউচার টেন্স বা ভবিষ্যৎকাল, যা ভবিষ্যতে হবে। যেমন আই উইল ইট রাইস, আমি ভাত খাবো।
হুম, আমি ভাত খাবো, তাহলে প্রথমে কি হলো, আমি ভাত খাই, এটা হচ্ছে প্রেজেন্ট টেন্স। তারপরে আমি ভাত খেয়েছিলাম, এটা হচ্ছে পাস্ট টেন্স। আই উইল ইট রাইস, আমি ভাত খাবো, এটা হচ্ছে ফিউচার টেন্স। তাহলে এইটা একটা একটা করে উদাহরণ তোমরা দিতে পারবা, প্রেজেন্ট টেন্সের একটা উদাহরণ। এই বলো তো সারা, সারা বলো, একটা বাংলা দিয়ে একটা শব্দ, একটা বাক্য বলো তো প্রেজেন্ট টেন্সের, মানে বর্তমানে ঘটতেছে। বাংলা দিয়ে যেমন আমি ভাত খাই বলা হইলো, সে এরকম একটা কিছু বলো। হ্যাঁ, হুম। স্যার সাথে বলবো। হ্যাঁ, বর্তমান কাল প্রেজেন্ট টেন্সে তুমি একটা বাংলা বাক্য বলো, যেমন এখানে আমি বলছিলাম আই ইট রাইস, মানে আমি ভাত খাই, এরকম একটা বাক্য তুমি বলো। আমি বই পড়ি। আমি বই আমি পড়ি, বই ঠিক। পড়ি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, প্রেজেন্ট টেন্স, আমি বই পড়ি। আই রিড বুকস, আই রিড বুক, আমি বই পড়ি। ওকে। আচ্ছা, পাস্ট টেন্স, পাস্ট টেন্স মানে অতীতকালে, মানে আগে হয়েছে এরকম। আনায়া বলো তো এরকম একটা বাংলা শব্দ, যেমন আমি বলছিলাম আই অ্যাড রাইস, মানে আমি ভাত খেয়েছিলাম। তো ও বলছে আমি বই পড়ি, তাহলে এইটার অতীতকাল কি হবে, প্রেজেন্ট পাস্ট টেন্স কি হইতে পারে আনায়া? আমি গল্প পড়ি। আমি, আবার গল্প পড়ি। আমি গল্প পড়ি, এটা প্রেজেন্ট টেন্স হলো। পাস্ট টেন্স মানে অতীতে হয়ে গেছে, গতকাল হয়েছে বা তার আগের দিন হয়েছে, এটাতে কি বলা যেতে পারে? যেমন ও বলছে আমি বই পড়ি। দাদিরা বলি। আচ্ছা আরিশা, তুমি কি আসো নাকি নাই বোঝা যাচ্ছে না, তুমি একটু আওয়াজ দাও, তুমি আসো নাকি নাই। জি স্যার আছি। তুমি একটু বলো তো পাস্ট টেন্সের এটা একটা উদাহরণ দাও তো বাংলায়। পাস্ট টেন্সে আমি গল্প পড়তাম। আমি গল্প পড়তাম, ঠিক আছে, আমি গল্প পড়তাম। আমি বই পড়ি বা আমি বই পড়তাম। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এরপরে, I am reading. আচ্ছা আই অ্যাম রিডিংটা হচ্ছে প্রেজেন্ট টেন্স। হ্যাঁ, আমরা পাস্ট টেন্স চাচ্ছিলাম। প্রেজেন্ট টেন্স মানে আই রিড, আমি পড়ি, আই রিড বুক, আমি বই পড়ি। আই অ্যাম রিডিং বুক, মানে আমি বই পড়ছি, এটা হচ্ছে বর্তমান কাল। কিন্তু তুমি যদি পাস্ট টেন্স বলো, ওই যে আমি পড়তাম বা আমি পড়েছিলাম, আমি বই পড়েছিলাম বা আমি বই পড়তাম, এটা হচ্ছে পাস্ট টেন্স। আচ্ছা রুশদা, এবার বলো ফিউচার টেন্স, ভবিষ্যৎকাল। এই যেটা, এই যে শব্দগুলো আছে, আমি বই পড়ি, আমি বই পড়েছিলাম, এইটার ভবিষ্যৎকাল কি আমি হবে? খেলবো। ফিউচার টেন্স। হ্যাঁ, আমি খেলবো। আমি খেলবো। আমি খেলবো, বই, আমি বই পড়ি, এইটার কি হবে? ফিউচার টেন্স। হুম, ফিউচার টেন্স কি হবে? I will read a book. আই উইল রিড এ বুক, আচ্ছা, মানে ঠিক আছে। আই রিড, আই উইল রিড আ বুক। আচ্ছা, মানে আমি বই পড়বো, আই উইল রিড এ বুক, আই উইল ইট রাইস, আমি ভাত খাবো, তাই না? আচ্ছা, সো এগুলো হচ্ছে প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স। তো প্রেজেন্ট টেন্স মানে হচ্ছে এখন যেটা হচ্ছে এখন। আমি বই পড়ি, আমি বই পড়তেছি, আমি খাচ্ছি, আমি খেলছি, হ্যাঁ, আমি নাচতেছি, আমি ছবি আঁকতেছি, আমি ভাত খাচ্ছি। তুমি যেটাই বলো না কেন, বর্তমান সময় তোমার যেটা হচ্ছে, আমি এখন ক্লাস করতেছি, এগুলো সবগুলো হচ্ছে প্রেজেন্ট টেন্স। আর পাস্ট টেন্সটা হচ্ছে অতীতকাল। অতীতকাল মানে আগে যেটা হয়ে গেছে। যেমন আমি খেয়েছিলাম, আমি পড়েছিলাম, তাই না? আমি নেচেছিলাম, আমি ক্লাস করেছিলাম, এগুলো হচ্ছে পাস্ট টেন্স। ফিউচার টেন্স কোনগুলো? ভবিষ্যৎকাল, মানে যা ভবিষ্যতে হবে, এখনো হয় নাই। যেমন আই উইল ইট রাইস, আমি ভাত খাবো, আমি নাচবো, আমি অভিনয় করব, আমি ক্লাস করব, এই যে করব হচ্ছে যে, এটাই হচ্ছে ফিউচার টেন্স। ওকে। আচ্ছা, তো টেন্স মূলত তিন প্রকার, আর প্রত্যেকটা টেন্স আবার আলাদা ভাবে চার প্রকার। মানে
প্রেজেন্ট টেন্স 4 প্রকার, পাস্ট টেন্স 4 প্রকার, ফিউচার টেন্সও 4 প্রকার। প্রত্যেকটা টেন্সের 4টা করে ভাগ আছে। একটা হচ্ছে সিম্পল, কন্টিনিউয়াস, পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস। সিম্পল, আমার সাথে একটু পড়ো তো সবাই। সিম্পল, সিম্পল, কন্টিনিউয়াস, Simple. কন্টিনিউয়াস, Continuous. পারফেক্ট, পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস, পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস। সিম্পল, আমার সাথে একটু পড়তে হবে। সিম্পল, কন্টিনিউয়াস, পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস। সিম্পল, কন্টিনিউয়াস, পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস। ওকে, আচ্ছা, আমরা আজকে শুধু এই প্রেজেন্ট টেন্সের একটা জিনিস নিয়ে জানবো, আস্তে আস্তে আসতেছি। এবং হোয়াট ইজ প্রেজেন্ট টেন্স, এটা তো আমরা জানলাম। প্রেজেন্ট টেন্স বোঝায় কি, যে কাজটি এখন হচ্ছে, প্রতিদিন হয়, নিয়মিত ঘটে, এটাই প্রেজেন্ট টেন্স। আমরা তো জানলাম এটা, তাই না? যে এখনই ঘটতেছে বা প্রতিদিন হয় বা নিয়মিত ঘটে, ওই কাজটাই হচ্ছে প্রেজেন্ট টেন্স। আমি ভাত খাই, সূর্য পূর্ব দিকে ওঠে, সূর্য পূর্ব দিকে ওঠে, এটা প্রেজেন্ট টেন্স, প্রত্যেকদিন ঘটতে থাকে এটা। কারণ এরকম হয় নাই কোনোদিন যে সূর্য আজকে পশ্চিম দিকে উঠছে। হয়েছে কি কোনোদিনও? সূর্য কি কখনো পশ্চিম দিকে ওঠে? সূর্য পূর্ব দিকেই ওঠে, প্রত্যেক দিন ওঠে। কোনো কোনো দিন কি হয়, যখন কুয়াশা থাকে তখন আমরা সূর্যকে দেখতে পাই না, কিন্তু সূর্য কিন্তু ঠিকই ওঠে। কুয়াশার জন্য মেঘ দিয়ে ঢেকে ঢাকা থাকে, তখন আমরা সূর্যকে দেখতে পাই না, কিন্তু সূর্য কিন্তু প্রত্যেক দিন ওঠে। যাই হোক, যে কাজটা নিয়মিত ঘটে, প্রতিদিন হয় বা এখন হচ্ছে, এই কাজটাই বলা হচ্ছে প্রেজেন্ট টেন্স। প্রেজেন্ট টেন্স কি বোঝায়? যে বর্তমান সময়ের কাজকে বোঝায়। প্রেজেন্ট টেন্স বর্তমান সময়ে যে কাজটা হয় সেই কাজটাকে বোঝায়। আচ্ছা, আনায়া, তুমি একটা জায়গায় ফিক্স করে রাখো তোমার মোবাইলটা, এক জায়গায় রাখো। আচ্ছা, যেমন এক্সাম্পল, আই গো টু স্কুল এভরি ডে, আমি প্রত্যেক দিন স্কুলে যাই। শি ইজ প্লেইং নাও, সে এখন খেলছে। আই গো টু স্কুল এভরি ডে, আমি প্রত্যেক দিন স্কুলে যাই। শি ইজ প্লেইং নাও, সে এখন খেলছে। রাইট? আচ্ছা, তো কি জানলাম আমরা প্রথমে? যে টাইপস অফ প্রেজেন্ট টেন্স। প্রত্যেকটা টেন্স 4 ধরনের হয়। একটা হচ্ছে সিম্পল প্রেজেন্ট, এখানে প্রেজেন্ট টেন্স নিয়ে আলোচনা করতেছি। সিম্পল প্রেজেন্ট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। আমার সাথে একটু পড়তে হবে। সিম্পল প্রেজেন্ট, পড়ো সবাই। সিম্পল প্রেজেন্ট, সিম্পল প্রেজেন্ট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। আচ্ছা আনায়া, তুমি একটু আনমিউট করো তো। আনায়া, আমার সাথে একটু পড়ো। সিম্পল প্রেজেন্ট, Simple present. প্রেজেন্ট কন্টিনিউয়াস, Present continuous. প্রেজেন্ট পারফেক্ট, Present perfect. প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। Present perfect continuous. সিম্পল প্রেজেন্ট, Simple present. প্রেজেন্ট কন্টিনিউয়াস, Present continuous. প্রেজেন্ট পারফেক্ট, Present perfect. প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। Present perfect continuous. রাইট। আচ্ছা সারা, একটু পড়ো তো সারা। সিম্পল প্রেজেন্ট, Simple present. প্রেজেন্ট কন্টিনিউয়াস, Present continuous. প্রেজেন্ট পারফেক্ট, Present perfect. প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। Present perfect continuous. ওকে, রুশদা পড়ো তো দেখি তুমি নিজে নিজে। কোনটা? টেন্সের 4 ধরনের টেন্স, প্রেজেন্ট টেন্স 4 ধরনের। এই প্রেজেন্ট টেন্স, এই তারপরে সিম্পল টেন্স, তারপরে প্রেজেন্ট পারফেক্ট, তারপরে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। আর একটা বাদ গেছে, প্রেজেন্ট কন্টিনিউয়াস। আচ্ছা রুশদা, আরিশা পড়ো তো দেখি, আরিশা একটু পড়ো তো। simple present, present continuous, present perfect, present perfect continuous. রাইট, ওকে। আচ্ছা, আমরা একটু সিম্পল প্রেজেন্টটা পড়বো শুধু আজকে।
পুরোটাই তারপরে পড়তে চাচ্ছি না, কারণ অনেকেই নাই, সবাইকে দরকার আছে আমার। তাহলে সিম্পল প্রেজেন্ট কোনটা? সিম্পল প্রেজেন্ট যে কাজটি নিয়মিত হয় মানে অভ্যাসগত, তাকে বলা হয় অভ্যাসগত। মানে কি জানো? অভ্যাসগত মানে হচ্ছে হতেই থাকে প্রতিদিন। যেমন সূর্য পূর্ব দিকে ওঠে, সূর্য পশ্চিম দিকে কি হয়, অস্ত যায়। ওর পূর্ব দিকে ওঠে, পশ্চিম দিকে অস্ত যায়। এটা কিন্তু একটা অভ্যাসগত বিষয়, চিরন্তন সত্য আর কি। মানে এইটা ঘটতে থাকে, যে কাজটি নিয়মিত হয় এবং অভ্যাসগত তাকে বলা হয় সিম্পল প্রেজেন্ট। প্রতিদিনের কাজ এবং সত্য কথা বোঝাতে সিম্পল প্রেজেন্ট ব্যবহার হয়। যেমন আই ইট ব্রেকফাস্ট এভরি মর্নিং। আই ইট ব্রেকফাস্ট এভরি মর্নিং। দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট। দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট। She sings beautifully. She sings beautifully. I eat breakfast every morning. The sun rises in the east. She sings beautifully. এখানে স্ট্রাকচার গুলো দরকার হবে তোমাদের, মানে সেন্টেন্সের গঠন। আমরা সেন্টেন্সের গঠন নিয়ে জানছি কিন্তু এর আগে। এখানে এই আসল বিষয়টা শুরু হবে মূলত এখান থেকে, যে বোঝার বিষয়টা। ওখানে অনেক কিছু বুঝে আসতো, কিন্তু ওখানে যেহেতু টেন্স জানতা না, এই বিষয়টা অনেকটা ক্লিয়ার হইতো না তোমাদের কাছে। তো প্রেজেন্ট সিম্পল প্রেজেন্টটা কিরকম হয়? সাবজেক্ট, ভার্বের বেস ফর্ম, অবজেক্ট। এখন প্রশ্ন করতে পারো, স্যার ভার্বের বেস ফর্মটা কি? বেস ফর্মটা হচ্ছে, মনে করো ইট একটা ভার্ব, এই ভার্বটার বেস ফর্ম হচ্ছে ইট। ইটের পরে যদি পাস্ট করো তাহলে হবে অ্যাট। ঠিক আছে, এটাকে বলা হয় V2, এটা হচ্ছে V1। আবার আরো একটা আছে ইটেন, এটাকে বলা হয় V3 বা ভার্বের পাস্ট পার্টিসিপল। ঠিক আছে, এগুলো আরেকটু জটিল জিনিস, বাট এটা প্রথমে বুঝতে হবে তোমাকে। ইট, অ্যাট, ইটেন, মানে ভার্বের বেস ফর্মটা হচ্ছে ইট, ভার্বের পাস্ট ফর্মটা হচ্ছে অ্যাট, আর ভার্বের পাস্ট পার্টিসিপল অর্থাৎ V3 হচ্ছে ইটেন। ইট, অ্যাট, ইটেন। আবার যদি পর ডু তে কি হবে? ডু এর পাস্ট ফর্ম হচ্ছে ডিড। আবার ডু এর পাস্ট পার্টিসিপল হচ্ছে ডান। ডু, ডিড, ডান। গোটার কি হবে? গো। পাস্ট টেন্স হচ্ছে ওয়েন্ট, আর পাস্ট পার্টিসিপল হচ্ছে গান। গো, ওয়েন, গান। ঠিক আছে, এরকম অনেকগুলো বিষয় আছে, জানবো এগুলো আমরা আস্তে আস্তে জানবো, বুঝবো, সমস্যা নেই। আচ্ছা, তাহলে কি হবে? ভার্বের বেস ফর্ম হবে এবং অবজেক্ট হবে। অবজেক্ট কি, ভার্ব কি, সাবজেক্ট কি, এগুলো সবগুলোই তোমরা জানো, তাই না? যেমন এখানে যদি আমি বলি আই প্লে ফুটবল, তো এখানে ভার্ব কোনটা বলো তো রুশদা? Play. প্লে ভার্ব। তারপরে এখানে সাবজেক্ট কোনটা আনায়া, মনে আছে? I subject. আই হচ্ছে সাবজেক্ট, আর ফুটবল হচ্ছে অবজেক্ট, রাইট? ফুটবল হচ্ছে অবজেক্ট। তারপরে কিছু হি প্লেইজ ফুটবল, এখানে আই এর জায়গায় প্লে হইলো আর হি এর জায়গায় প্লেস হইলো। কেন হইলো? কারণ আই হচ্ছে ফার্স্ট পার্সন সিঙ্গুলার নাম্বার। যদি হয় তাহলে প্লের ভার্বের সাথে এস বা ইএস কোনো লাগে না। আর যদি ই হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, থার্ড পার্সন সিঙ্গুলার, আমরা পার্সন পড়ছিলাম, পার্সন তো পড়ি নাই, যাই হোক, এইগুলো হচ্ছে পার্সন। হ্যাঁ, থার্ড থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার। এই থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার যখন থাকবে, নাম্বারটা আমরা পড়ছি, নাম্বার যখন থাকবে তখন এখানে কি হবে? এস বা ইএস যুক্ত হবে। ঠিক আছে, এই জন্য হয়েছে হি প্লেইস ফুটবল। আই এর পরে প্লে হয় নাই, হি এর পরে প্লেস হবে, এটা মনে রাখো। আই, ইউ, উই, দে, এগুলোর আগে কখনো, এগুলোর পরে কখনো এস বা ইএস যুক্ত হয় না। ঠিক আছে, আর যদি থাকে হি, শি, তারপর কারো নাম আনায়া, রুশদা, সারা, রহিম, করিম, ঠিক আছে, আরিশা, এই নামগুলো যখন থাকবে তখন এস বা ইএস যুক্ত হবে ভার্বের সাথে। ভার্বের পরে এস বা ইএস যুক্ত হবে। যেমন এখানে শি আছে, তাহলে কি হবে? শি রিডস বুক। শি রিডস বুকস, রিডস হবে কিন্তু এখানে। দে গো ড্যাশ, দে ড্যাশ গো টু স্কুল, তাহলে দে গো টু স্কুল, কারণ এখানে দে আছে। দে এর পরে এস বা ইএস যুক্ত হয় না, দে এর পরে ভার্বের সাথে এস বা ইএস যুক্ত হয় না। আচ্ছা, এখানে আমি স্ট্রাকচার গুলো আর একটু বিস্তারিত বর্ণনা দিই। সো 3 ধরনের সেন্টেন্স অনেকগুলো পাবা, কিন্তু মূলত তোমরা 3 ধরনের সেন্টেন্স পাবা। একগুলো সেন্টেন্স হচ্ছে অ্যাফার্মেটিভ সেন্টেন্স, মানে এই সেন্টেন্সটা হ্যাঁ বোধক হয়। আবার আরেকটা সেন্টেন্স হচ্ছে না বোধক,
মানে নেগেটিভ বিষয় থাকে ওখানে। আর একটা সেন্টেন্স হচ্ছে প্রশ্নবোধক, ওই সেন্টেন্সটা দিয়ে প্রশ্ন করা বোঝায়। তো আমরা হাবোধকটা আগে পড়ি, অ্যাফার্মেটিভ সেন্টেন্স যেটা, যেখানে কি হয়, সাবজেক্ট থাকবে, ভার্বের বেস ফর্মটা থাকবে, তার সাথে এস বাই ইয়েস থাকবে, অবজেক্ট থাকবে। যেমন আই প্লে ক্রিকেট এভরি আফটারনুন, আই প্লে ক্রিকেট এভরি আফটারনুন, এই প্লে এর পরে এস বাই ইয়েস যুক্ত হয় নাই কেন? কারণ আই আছে। আমি তো বললাম আগে আই, উই, ইউ, দে, এই কয়টার আগে এস বা ইয়েস হবে না। কিন্তু হি, সি, কারো নাম করিম, রহিম, সারা, আনায়া, এই নামগুলো যদি থাকে তখন এস বা ইয়েস যুক্ত হবে কার সাথে? ভার্বের সাথে। ঠিক আছে? সো উই স্টাডি, এই যে ভার্ব একটা, ইংলিশ রেগুলারলি, স্টাডির পরে এস বা ইয়েস যুক্ত হয়নি, কারণটা কি? কারণ উই আছে এখানে। ইউ লাইক আইসক্রিম, আইসক্রিম, ঠিক আছে? এই লাইক হচ্ছে ভার্ব, কিন্তু এখানে ইউ আছে, এই জন্য লাইকের সাথে যুক্ত হয় নাই। কি যুক্ত হয়নি? এস বা ইয়েস যুক্ত হয়নি। আচ্ছা, দে লিভ ইন ঢাকা, দে লিভ ইন ঢাকা, তারা ঢাকায় থাকে। এখানে লিভ একটা ভার্ব, কিন্তু এখানে এস বা ইয়েস যুক্ত হয় নাই, কারণ এটা দে আছে। এরপরে দেখো, হি রিডস, এখানে কি যুক্ত হয়েছে বলো তো আনায়া? রিডস কি যুক্ত হয়েছে? রুশদা বলো। Yes, sir. হি রিডস দ্য নিউজ পেপার ডেইলি, এখানে কি যুক্ত হয়েছে? ভার্বের সাথে ED. কোইডি যুক্ত হয়েছে। হি রিডস দ্য নিউজ পেপার ডেইলি, এখানে He ভার্ব, এখানে ভার্ব কোনটা? reads. রিড, রিডের সাথে কি যুক্ত হয়েছে? S. এস যুক্ত হয়েছে, ইয়েস। কেন এস যুক্ত হলো? এই যে হি আছে, যে এই যে হি, সি, রহিম, করিম, এরকম কোন নাম থাকলে ভার্বের সাথে এস যুক্ত হয়। সো এখানে হি আছে, এই হির পরে রিডস, রিড আছে, এই যে রিডে, রিড ভার্ব, এই ভার্বের সাথে এস যুক্ত হয়েছে, রিডস। আচ্ছা, পরেরটা দেখো তো, শি টিচেস স্মল চিলড্রেন, আরিশা। Yes, sir. হ্যাঁ, এখানে দেখো তো কি যুক্ত হয়েছে, এখানে ভার্ব কোনটা? এই যে যেটা আমি মার্ক করে দিলাম, ভার্ব কোনটা? Teach, টিচ, teach. হ্যাঁ, টিচের সাথে কি যুক্ত হয়েছে? S. এস কি? ES. এস কি? ইএস যুক্ত হয়েছে, টি ই Yes. সি এস, এই ভার্বের Yes, সাথে sir. ইএস যুক্ত হয়েছে। কেন ইএস যুক্ত হলো বলো তো? Because of এখানে verb আছে। এখানে সি আছে, যদি হি, সি বা কোনো কারো নাম থাকে, হি, সি বা কারো নাম থাকলে ভার্বের সাথে এস অথবা ইএস যুক্ত হয়। ঠিক আছে? তারপরে Yes, দেখো sir. তো, হি, সি, ইট, আর একটা বলেছে ইট, হি, সি, ইট, ইট ওয়ার্কস ভেরি ওয়েল। হ্যাঁ, সারা বলো তো এখানে ভার্ব কোনটা? হি, ইট ওয়ার্কস ভেরি ওয়েল, এই যে এটা, এটার মধ্যে ভার্ব কোনটা? ভার্ব কোনটা সারা? Wax. ওয়ার্কস। আচ্ছা, তাহলে এখানে ওয়ার্কস তো ভার্ব, এখন এখানে কি কি যুক্ত হয়েছে? ওয়ার্ক, ওয়ার্ক হচ্ছে ভার্ব, ওয়ার্ক, তার সাথে কি যুক্ত হয়েছে? এস, ইয়েস, এস যুক্ত হয়েছে। কেন এস যুক্ত হইলো? এই যে বললাম আমি, হি, সি, ইট, দে, ইট, হি, সি, ইট যদি থাকে তাহলে ভার্বের সাথে এস বা ইএস যুক্ত হয়। এই যে ইট আছে প্রথমে, ইট ওয়ার্কস ভেরি ওয়েল, ইট ওয়ার্কস ভেরি ওয়েল, ইট ওয়ার্কস ভেরি ওয়েল, ইট যুক্ত হয়েছে। ইটে, ইট যেহেতু আছে, ইটের পরে এস বা ইএস যুক্ত হবে ভার্বের সাথে। তো এখানে ভার্বটা ছিল এস, এস এর সাথে ভার্বটা ছিল ওয়ার্ক, ওয়ার্কের সাথে এস যুক্ত হয়েছে, ইট ওয়ার্কস ভেরি ওয়েল। ঠিক আছে? আচ্ছা, আমরা একটু পরেরটাতে যাই। পরেরটা কি আছে? পরেরটা হচ্ছে সাবজেক্ট ডু নট, ডাজ নট, বেস ভার্ব, মানে এটা নেগেটিভ,
যদি একটা নেগেটিভ শব্দ থাকে, নেগেটিভ বাক্য থাকে, এই বাক্যটাকে কিভাবে লিখতে হয়? কিভাবে লিখতে হয়? যে সাবজেক্ট থাকবে প্রথমে, তারপরে ডু নট নাইলে ডাস নট, বেস ফর্ম। ডু নট ডাস নট কখন হবে? আই, উই, ইউ, দে। এই চারটা থাকলে কি হবে? এই চারটা থাকলে ডু নট থাকবে, ডু নট বা ডোন্ট। আর একটা কি আছে? আর হবে ইট, হি, শি বা কারো নাম যদি থাকে তাহলে হবে ডাজ নট বা ডাজন্ট। ডাজ নট বা ডাজন্ট। বুঝা গেছে? যদি আই, উই, ইউ, দে থাকে তাহলে ভার্বের তাহলে এটার পরে ডোন্ট হবে, ডু নট হবে। আর যদি ইট, হি, শি অথবা নাম কারো থাকে তাহলে হবে ডাজ নট। দেখো তো এখানে কি আছে? আই ডু নট ড্রিঙ্ক কফি। আই ডু নট ড্রিঙ্ক কফি। আমি কফি খাই না। আই ডু নট, দেখছো আই আছে এই জন্য ডু নট হয়েছে। উই ডু নট গো টু স্কুল অন সানডে। আমরা রবিবার স্কুলে যাই না। এখানে উই আছে এই জন্য পরে হচ্ছে ডু নট। ইউ ডোন্ট বা ডু নট আন্ডারস্ট্যান্ড দ্য লেসন। ইউ আছে এই জন্য ডোন্ট হয়েছে। ডোন্ট বা ডু নট একই কথা। এটাকে এরকম করে ছোট করে লেখা যায়, ডোন্ট। এই ডোন্ট সমান সমান ডু নট, ডু নট। ঠিক আছে? ইউ ডোন্ট আন্ডারস্ট্যান্ড দ্য লেসন। তারপর কি আছে? দে ডু নট ওয়াচ টিভি অ্যাট নাইট। দে ডু নট ওয়াচ টিভি অ্যাট নাইট। তারা রাতের বেলা টিভি দেখে না। এই যে দে আছে এই জন্য ডু নট হয়েছে। এরপরে দেখো, হি ডাজ নট লাইক স্পাইসি ফুড। আচ্ছা, এবার রুশদা বলো তো দেখি। 5 নম্বর। Yes, sir. হ্যাঁ, 5 নম্বরটা হি পড়ো তো একটু 5 নম্বরটা। He does not like spicy food. হ্যাঁ, হি ডাজ নট লাইক স্পাইসি ফুড। এখানে ডাজ নট, এখানে কি ডু নট লিখলে, এখানে ডাজ নট কেন লিখলো? ডু নট লেখা যাইতো না? হ্যাঁ, কিন্তু এটা তো হলো এই কি বলে থার্ড পার্সন সিঙ্গুলার। হ্যাঁ, থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার। এই থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার কোনগুলো? এই যে বললাম, ইট, হি, শি, কারো নাম, এগুলো হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার। এই জন্য এখানে ডাজ নট হয়েছে। আচ্ছা, এর পরেরটা আছে শি ডাজ নট প্লে ফুটবল। আরিশা, আরিশা একটু আনমিউট করো। জি স্যার। হুম, শি ডাজ নট প্লে ফুটবল, এটা কি ঠিক আছে? হি ডাজ নট, ইয়েস স্যার, এটা ঠিক আছে। ঠিক আছে। আচ্ছা, আমি কি এটা দিতে পারতাম না? শি ডু নট প্লে ফুটবল। শি ডু নট, ইয়েস স্যার দিতে পারতেন। তাহলে শি ডাজ নট প্লে ফুটবল কেন আছে? বিকজ অফ ডাজ নট হচ্ছে ভার্ব, তার জন্য। না, ডাজ নট তো ভার্ব না, এখানে ভার্ব হচ্ছে প্লে। ডু, ডাজ, ডিড এগুলো কি অক্সিলারি ভার্ব হিসেবে কাজ করছে? সেটা না। এখানে আছে হি, শি, ইট এবং করিম। এগুলো, এই করিম, রহিম বা কারো নাম, এগুলো হচ্ছে থার্ড পার্সন, থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার। তো থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার থাকলে ডু হবে না, ডাজ হবে। ঠিক আছে? এই জন্য ডু নট হবে না, ওটা ডাজ নট হবে। ঠিক আছে? আমি আগের কথাগুলো বললাম, তুমি বুঝতে পারো নি মেবি। এরপরেরটা আছে দেখো, ইট ডাজ নট মেক নয়েজ। ইট ডাজ নট মেক নয়েজ। হ্যাঁ, আনায়া, আনায়া ঘুম পাচ্ছে নাকি? আচ্ছা, আনায়া মেবি অসুস্থ ছিল তো একটু ক্লান্ত। আচ্ছা, ইট ডাজ নট মেক নয়েজ। আনায়া, তোমাকে বলি, ইট ডাজ নট মেক নয়েজ, ইট ডু নট হবে না। কারণটা কি? ইটটা হচ্ছে একটা থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার। ঠিক আছে? এই থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার থাকলে ইটার পরে কি হয়? ডাজ হয়, ডু নট হয় না। অত থার্ড পার্সনও তোমার বোঝার দরকার নাই, তুমি খালি এইটুকু যদি বোঝো যে ইট, হি, শি বা কারো নাম যদি থাকে তাহলে হবে ডাজ নট। আবার যদি থাকে আই, উই, ইউ, দে তাহলে হবে ডু নট। একটু মনে রাখার চেষ্টা করো। ওকে? আচ্ছা, আর একটা দেখি আমরা, ডু, ডাস। এটা হচ্ছে ইন্টারোগেটিভ। ইন্টারোগেটিভটা কি? প্রশ্নবোধক। এমন কিছু সেন্টেন্স থাকে, বাক্য থাকে যেগুলো প্রশ্ন দিয়ে শুরু করে, প্রশ্ন দিয়ে শুরু করে।
সেটাকে বলা হয় ইন্টারোগেটিভ। ইন্টারোগেটিভ, হ্যাঁ, ইন্টারোগেটিভ সেন্টেন্স। তো ইন্টারোগেটিভ সেন্টেন্সে প্রথমে ডু বা ডাস বসাইতে হয়। ডু কখন বসবে বললাম তো, যে আই, উই, ইউ, সব কথাগুলো একই রকম আসতেছে, কিন্তু ইউ, দে, এগুলার আগে ডু বসে। এগুলার পরে আগে ডু বসবে। ডাস কখন হবে? ওই আগের মতোই, ইট, শি, হি, অথবা কারো নাম যদি থাকে তাহলে ডাস বসবে। আমরা এখানে দেখি একটু, ডু ইউ লাইক ইংলিশ, দেখছো ইউ আছে, এই জন্য ডু হয়েছে। ডু দে প্লে ফুটবল, এই যে দে আছে, এই জন্য ডু হয়েছে। ডু উই হ্যাভ ক্লাস টুডে, এই যে উই আছে, এই জন্য ডু হয়েছে। ডাজ হি ওয়ার্ক ইন অ্যান অফিস, ডাজ হি ওয়ার্ক ইন অ্যান অফিস, এই যে ডাজ হয়েছে কেন? এই যে হি আছে, কি বলছিলাম, ইট, শি, হি, অথবা কারো নাম থাকলে ডাজ হবে। তারপর হচ্ছে ডাজ শি লিভ নিয়ার দ্য স্কুল, এই যে শি আছে, এই জন্য ডাজ হয়েছে। এই যে এখানে বলে দিচ্ছি, কিন্তু ডাজ কখন হবে? শি থাকলেও ডাজ হবে। ডাজ ইট রেইন এ লট হিয়ার, ইট, এই যে ইট থাকলেও ডাজ হবে। ডাজ ইট রেইন এ লট হিয়ার, ডাজ ইট রেইন এ লট হিয়ার, আজকে কি মানে এখানে কি অনেক বৃষ্টি হয়েছে? ঠিক আছে। তো এটা কি বলা হচ্ছে, প্রত্যেকটাই কিন্তু প্রেজেন্ট সিম্পল, প্রত্যেকটাই প্রেজেন্ট সিম্পল। যেমন আই প্লে ক্রিকেট এভরি আফটারনুন, প্রত্যেক দিন খেলি আমি, এটা প্রেজেন্ট টেন্স। উই স্টাডি ইংলিশ রেগুলারলি, এটাও প্রত্যেক দিন শিখি আমরা, এই জন্য এটা প্রেজেন্ট টেন্স, প্রেজেন্ট সিম্পল। ইউ লাইক আইসক্রিম, তুমি আইসক্রিম পছন্দ করো, এটা অভ্যাস। দে লিভ ইন ঢাকা, এটাও চিরন্তন, মানে প্রতিদিন হয়, মানে তাই বাস করে সে ওখানে। হি রিডস নিউজ পেপার ডেইলি, প্রত্যেক দিন হয় এটা। শি টিচেস স্মল চিলড্রেন, এটাও প্রত্যেক দিন হয়, সে কি করে? সে বাচ্চাদের পড়ায়। ইট ওয়ার্কস ভেরি ওয়েল, এটা খুব ভালো কাজ করেছে। সো এটাও এরকম। তারপরে দেখো, আই ডু নট ড্রিঙ্ক কফি, আমি কফি খেতে ভালোবাসি না। উই ডু নট গো টু স্কুল অন সানডে, ইউ ডোন্ট আন্ডারস্ট্যান্ড দ্য লেসন, দে ডু নট ওয়াচ টিভি অ্যাট নাইট, হি ডাজ নট লাইক স্পাইসি ফুড, শি ডাজ নট প্লে ফুটবল, ইট ডাজ নট মেক নয়েজ। এগুলো সবগুলো হচ্ছে প্রেজেন্ট সিম্পল টেন্স। প্রেজেন্ট সিম্পল টেন্সে আমরা কি পড়ছি, স্ট্রাকচারটা কিরকম হবে? স্ট্রাকচার হবে সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। সাবজেক্ট, ভার্ব, ভার্বের কি ফর্ম? বেস ফর্ম। বেস ফর্ম মানে V1, মানে বেস ফর্ম মানে প্রেজেন্ট। যেমন তুমি যদি বলো গো, এটা হচ্ছে ভার্বের বেস ফর্ম। যদি পাস্ট ফর্ম বলো তাহলে গো ওয়েন্ট, এটা হচ্ছে পাস্ট ফর্ম। যদি পাস্ট পার্টিসিপল বলো তাহলে গান, গো ওয়েন গান। তাহলে আমরা বসাবো কোনটা? এটা বসাবো, গো। হি, না, আই গো টু স্কুল, আই গো টু স্কুল, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে বেস ফর্ম, এটা হচ্ছে সাবজেক্ট আই, টু স্কুল হচ্ছে অবজেক্ট। তো এইটাই নিয়েই হচ্ছে প্রেজেন্ট সিম্পল টেন্স। যখন একটা সাবজেক্ট থাকবে সবার আগে, তারপরে একটা ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকবে, এবং একটা অবজেক্ট থাকবে, তখন সেটাকেই বলা হচ্ছে, সেটা আমরা বুঝবো কিভাবে, সেটাই হচ্ছে প্রেজেন্ট সিম্পল টেন্স। ভার্বটার কি ফর্ম হবে? বেস ফর্ম হবে। বেস ফর্ম কোনটা? যেমন গো, যেমন ডু, যেমন রাইট, যেমন রিড। যদি রাইট, যেমন কি বলবো আর, গো বললাম তো, তারপর ডু বললাম, ঠিক আছে। এইরকম প্লে বললাম, প্লে, প্লে যদি হয়, খালি যদি প্লেই থাকে, তাহলে ওটা হচ্ছে প্রেজেন্ট ফর্ম, অর্থাৎ বেস ফর্ম। সো এভাবে আমাদেরকে চিনতে হবে, কি চিনতে হবে? প্রেজেন্ট সিম্পল টেন্স, ঠিক আছে। আর প্রেজেন্ট সিম্পল টেন্সটাকে সাধারণত 3-4 ধরনের ইয়া হয়, আমি এখানে 3 ধরনের দেখাইছি। আর একটা আছে WH কোশ্চেন, এটা আমাদের আর একটা চ্যাপ্টার আছে, তো এই জন্য ওটা আমি দেখাইলাম না, ওটাও এটার মধ্যে অন্তর্ভুক্ত, কিন্তু ওটার জন্য আলাদা একটা চ্যাপ্টার করছি আমি। তো এরকম হয় কি, এই যে যেটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স মানে হ্যাঁ বোধক যে বাক্যগুলো হয়, সেখানে কি হয়? সাবজেক্ট হয়, ভার্ব হয়, বেস ভার্ব, ভার্বের বেস ফর্ম হয় বেস ভার্ব, তার সাথে এস থাকতে পারে, ইএস থাকতে পারে, এবং অবজেক্ট হয়। তো এখন এস বাই ইএস কখন বলবে? যে এস বাই ইএস বলবে যে হি, শি, ইট, অথবা কারো নাম যদি হয় তখন এস বাই ইএস বসবে। অন্যথায়, অন্যথায় আই, উই, ইউ, দে এগুলা যদি থাকে,
তখন আর কি হবে না, এস বা ইয়েস যুক্ত হবে না। আচ্ছা, এরপরে কি আছে? নেগেটিভ সেন্টেন্স। নেগেটিভ সেন্টেন্সে কি করতে হবে, যে সাবজেক্ট থাকবে একটা, ডু নট বা ডাজ নট বসাইতে হবে, তারপর ভার্বটা বসাইতে হবে। সাবজেক্ট থাকবে, ডু নট বা ডাজ নট বসাইতে হবে, ভার্বের বেস ফর্মটা হবে। এখন কথা হচ্ছে আমরা কিভাবে বুঝবো যে কোনটাতে ডু নট কোনটাতে ডাজ নট? খুবই সোজা। আই, উই, দে, ইউ, এগুলোতে কি হবে, ডু নট বসবে। আর ইট, হি, সি বা কারো নাম, এটা হচ্ছে কি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। এই সিঙ্গুলার নাম্বার থাকলে কি হবে, এস বা ইয়েস হবে, মানে ডু ডু নট হবে না, তখন ডাজ নট হবে। আর একটা কি আছে, ইন্টারোগেটিভ, মানে প্রশ্নবোধক বাক্য থাকে, প্রশ্নবোধক বাক্য, যে ডু, ডাজ, সাবজেক্ট, বেস ভার্ব, এটা যদি থাকে তাহলে আমরা কি করব, তাহলে প্রথমে ডু হবে অথবা ডাজ হবে। ডু কখন হবে, ওই যে আই, উই, দে, ইউ, তখন ডু হবে। আবার হি, সি, ইট অথবা নাম থাকলে ডাজ হবে। ঠিক আছে? তো এই হচ্ছে অবস্থা। আমি আর একটু ইয়ে করতে চাইছিলাম, ক্যারি করতে পারছি না, কারণ হচ্ছে এটা একটা টেন্স, এটা আমি সবাইকে নিয়ে আসলে এগোতে চাচ্ছি। তোমরা মোটের উপর এখন আছো 3 জন, আমাদের স্টুডেন্ট হচ্ছে 12 জন, বাকিরা কেউ নাই। মানে তারা থাকলে সুবিধা হইতো আর কি। মানে তাদেরকে নিয়েই আমি আসলে টেন্সটা দিতে চাই এবং ধীরে ধীরে আগাতে চাই। হ্যাঁ, কেউ কিছু বলবা? স্যার, আমার আম্মু বলছে হোমওয়ার্ক দিতে। হোমওয়ার্ক, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হোমওয়ার্ক দিব। হোমওয়ার্ক তো দিব অবশ্যই। আচ্ছা, এখানে হোমওয়ার্ক আছে, এই বইয়ের মধ্যেই হোমওয়ার্ক দেয়া আছে। এই দুটো হোমওয়ার্ক করবা, এই যে এখানে দেখো, নিচের দিকে দেখো। হুম, এই যে যেখানে আছে প্রেজেন্ট টেন্স, এটা পৃষ্ঠা নাম্বার কত আমি বলতে পারতেছি না, দাঁড়াও। পৃষ্ঠা নাম্বারটা হচ্ছে 33, পেজ নাম্বার 33, পেজ নাম্বার 33, পেজ নাম্বার 33 তে এই দেখো, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক। এখানে এক দুইটা আছে, শি ড্যাশ রিড বুকস, দে ড্যাশ গো টু স্কুল। শি ড্যাশ রিড বুকস, দে ড্যাশ গো টু স্কুল, এই দুটো হোমওয়ার্ক করবা। আর আর একটা হোমওয়ার্ক থাকবে, সেটা হচ্ছে আমি যেটা পড়াইলাম এতক্ষণ, যে এস বা ইয়েস, এস বা ইয়েস কখন বলবে, কখন এস বা ইয়েস বলবে, এটা তোমাদের কাছে একটা প্রশ্ন, কখন এস বা ইয়েস বলবে। ঠিক আছে? এটা তোমরা লিখে আমাদের গ্রুপে পোস্ট করে দিবে। ওকে, ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, গুড বাই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।